আপনি কি ব্যাখ্যায় সন্তুষ্ট কিনা? মানে নির্বাচন আপনাদের শুরু হয়েছে কিনা? উনি তো ভোটও চেয়েছেন কিন্তু অলরেডি, মানে তার এই প্রচারণা ডামাডোল প্রচলিত রাজনীতির বাইরে যাচ্ছে কি আমরা কি দেখতে পাচ্ছি? আপনিই বলেন। না, মোটা দাগে তো প্রচলিত রাজনীতির বাইরে এটা যাচ্ছে না, এটা তো ঠিক। এখন বিষয়টা হচ্ছে যে যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে এটা সফল করে ফেলতে পারে, সেখানে খুব বেশি বাধা দেওয়ার খুব বেশি অবস্থা আছে কি না সেটাও একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। আবার এখানে এটার যে তাসনিম জারা আপু যে পোস্টার দিয়েছেন, এ সব কিছু মিলিয়ে যদি এটাকে কতভাবে দেখা যায়, একটা বিষয় হচ্ছে যে তাসনিম জারা তার যে একদম নেতৃত্ব পর্যায়ে মানে সহকর্মী তার সমালোচনা করছেন, এক রকমের সমালোচনা বলা যায় না আসলে, উনি একটা অবজারভেশন দিচ্ছেন। এটা কি প্রকাশ করে যে আমরা মোটামুটি আমাদের যে ইন্টারপার্টি ডেমোক্রেসি যেটা করার কথা ছিল সেটা আসলে মোটামুটি আছে। আবার এটা আপনি অন্যভাবেও দেখতে পারেন যে আচ্ছা পার্টির ভিতরে কি ভাঙন কিনা। আমি আপনাকে একদম নিশ্চিত করে বলতে পারি যে আমাদের পার্টির ভিতরে কোনো ধরনের এটার কোনো প্রভাব পড়বে না, কারণ এটা আমরা এই কিছু কিছু বিষয়ে আমাদের দ্বিমত হলেও আমরা যেটার বিষয়ে একমত যে আমাদেরকে তরুণদেরকে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে নিতে হবে, এটার ব্যাপারে আমরা একমত। উনি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন তো আমরাও বলছি নির্বাচন তো প্রয়োজন, আমরা তো একবারও বলি নাই যে নির্বাচন প্রয়োজন না। আমরা প্রক্রিয়াগুলোর কথা সবসময় জানতে চেয়েছি, প্রক্রিয়াগুলোর ব্যাপারে কার কি অবস্থান। তাহলে নির্বাচনের ব্যাপারে উনি ভোট চেয়েছেন, আমরা তো ভোট চাইবই। আমরা মানুষের কাছে বলবো না যে আমাদেরকে জয়যুক্ত করুন, আমরা একটা দল তো করেছি, মানে ভোট যদি না করি তাহলে দল করার তো কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভোট চাওয়াচাওয়ি, এই দল কেন্দ্রিক এই নির্বাচনের ডামাডোল, এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠে আসা পাবলিক অ্যাসপিরেশন রক্ষা। এখন পাবলিক অ্যাসপিরেশনগুলো কি কি? আমরা বলেছি যে এখানে বাংলাদেশের আমূল রাষ্ট্রের সংস্কার করতে হবে, আমূল কাঠামো পরিবর্তন করতে হবে। এটা তো একদিনে সম্ভব না, আমরা তো কেউই বলি নাই কোনোদিন এটা একদিনে সম্ভব। কিন্তু এখন যে নির্বাচন, সেই নির্বাচনটা যদি গণপরিষদ না হয়, আমরা কত দিকে আমরা পিছায় যাব দেখেন। প্রথমত এই নির্বাচনটা যদি গণপরিষদ না হয়, অলরেডি আমি 50% আমার গণ অভ্যুত্থান গণ। কারণ আমি এটা নিশ্চিত করে বলতে পারবো না যে আমার শহীদদের, এই যে 24-এর শহীদদের মর্যাদা, 24-এর আহতদের মর্যাদা, তাদের আত্মত্যাগ, এই বিষয়টা এই সংবিধানে কোনোভাবে এটাকে একনলেজ করা হবে, এটার কোনো আমার কাছে কোনো নজির নেই। অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে। কেন 90-এর গণ অভ্যুত্থানের যে অর্জন সেটা কি খেয়ে ফেলা হয় নাই? সেটা তো রাজনৈতিকভাবে খেয়ে ফেলা হয়েছে। তাহলে আমার সামনে তো কোনো ধরনের এমন কোনো নির্দেশনা নাই, আমার সামনে তো কোনো নিকট অতীত নাই যে অতীতে আমি দেখেছি যে আমার দেশের রাজনৈতিক দলগুলো তাদের কথা রেখেছে। কথা হতেই পারে আমরা রাখবো কিনা, কিন্তু আমাদের যে ইন্টেনশন, আমাদের যেই প্রথম প্রায়োরিটি, সেটা হচ্ছে আমাদের এই যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে সংরক্ষিত করা, সেই সাথে আমাদের শহীদদের মর্যাদা সংরক্ষিত করা, সেই সাথে আমাদের এই যে মূলনীতি থেকে শুরু করে পুরো সংবিধানের যে পুরো মূল কাঠামো, সেই কাঠামোটা আমি একটু শেষ করি। সেই কাঠামোটা হচ্ছে জনবিরোধী, গণবিরোধী এবং অভ্যুত্থান বিরোধী, পাবলিক অ্যাসপিরেশনের বিরোধী। সেইটাকে পাবলিক অ্যাসপিরেশনের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেটাকে জনমুখী করতে হবে এই সংবিধানকে। তাহলে এই সংবিধানের মূল যে কাঠামো সেটাকে পরিবর্তন করতে হবে, এই কারণে গণপরিষদটা প্রয়োজন। এখন গণপরিষদ, আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন, এটা হয়তো এখন অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে, অনেক রাজনৈতিক দল মনে করতে পারে আমার এখানে স্বার্থটা কি। না, আপনাদের সেই দাবি নিয়ে তো আমরা সচেতন, কিন্তু আজকে যে জায়গাটা আমরা নিয়ে আসতেছি ফ্যাক্ট চেকে, সেটি হচ্ছে যে আপনাদের এই দাবি, আপনাদের আত্মত্যাগ, আপনাদের জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব, সেই জায়গাটা তো মানুষ সম্মান করে, সেই জায়গা থেকেই তো আপনাদের প্রতি মানুষের সমর্থন। কিন্তু আমরা যদি এবার দেখি যে আপনাদের নেতৃত্ব, আমি আপনার ব্যাপারে বলছি না, কিন্তু যারা সামনে রয়েছে তাদের যে কাজ, আমরা যদি ঢাকা ওয়াসার একটি ভিডিও দেখতে পারি, সেখানে কি ঘটেছে আমরা একটু দেখে নেই তো, তাহলে বুঝবো যে আসার জায়গাটা কিভাবে মানুষ রাখবে। ছাড়াই 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। বাদ পড়েননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। 6 জনের নিয়োগ দেয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায়। আমরা একটু 1 মিনিটে খুব সংক্ষেপে আমরা চলে যাব ফ্যাক্ট চেকার ইমতিয়াজ হাসান রিফাত যে রিপোর্টটি দেখলেন, এর ভিতরে কি ভুয়া কিছু রয়েছে, অসত্য কিছু রয়েছে? আপনারা যদি খুব সংক্ষেপে আমাকে বলতেন।
স্যার বিষয়টা হলো যে ওয়াসার যে নিয়োগ বিজ্ঞপ্তির যে কথাটা বলা হয়েছে সেখানে আসলে আমি যদি বলি সাংবাদিকতার পাশে, সেখানে আসলে ফ্রেমিং একটা বিষয় চলে আসে। কারণ এখানে আসলে সমন্বয়ক যারা আছেন তাদের কথাই বলা হয়েছে। এখন বলা হচ্ছে, এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে পরীক্ষা ছাড়াই সুপারিশের মাধ্যমে নিয়োগ দেওয়া। আহ আসলে এখানে আউটসোর্সিং যে নিয়োগগুলো না হয় না, আমি সেখানে আসলে জানতে চাচ্ছি পরীক্ষা আপনার হয় না। কাছে, আপনারা এটা ফ্যাক্ট চেক করেছেন কিনা, এই নিউজটা সঠিক না? একটা হচ্ছে বিশ্লেষণ সঠিক কিনা এই নিউজটা, আপনারা দেখেছেন কিনা এই নিউজটা? নিয়োগটা সঠিক, কিন্তু না, নিউজ নিয়োগের যে খবরটি প্রসেস। খবরটি খবরটির হ্যাঁ, আপনারা খবরটি চেক আসলে এখানে আসলে ফ্যাক্ট চেক করার মতো ওরকম কিছু নেই। যদিও এটার মতামত থেকে যায়, মতামতটা এরকম যে আসলে আউটসোর্সিং এর যে নিয়োগগুলো হয় সেগুলো আসলে পরীক্ষা ছাড়াই হয়, বিজ্ঞপ্তি ছাড়াই হয়। সেখানে আসলে রেফারেন্সের কথা উল্লেখ থাকে, কারণ এখানে আসলে একজন ঠিকাদারের কাছে 100 জন লোক চাওয়া হয়, সে আসলে কোথা থেকে এনে দিবে সেটা বিষয় না। প্রতিষ্ঠান আসলে কাজ করে থাকে সে ঠিকাদারের সাথে, সেই ঠিকাদার আসলে কোথা থেকে আনবে সেটা যাচাই করা না। প্রতিষ্ঠানের সাথে ঠিকাদারের কথা হয়ে থাকে, আপনি আমাকে 100 জন লোক দেবেন, আমি আপনাকে এই পরিমাণ টাকা দিব। এখানে আচ্ছা আসলে নিয়োগ বা আচ্ছা এরকম আচ্ছা, ইস্যু ক্লিয়ার থাকে না ক্লিয়ার। আমাদের। আমি একবার জানতে চাচ্ছি সামান্তা স্যার, শারমিন, আপনার কাছে যে 3জন সমন্বয়কের নাম উঠছে এবং তারা এখানে সুপারিশ করেছেন, তো এখন ধরেন একটি আমরা অনেক বড় একটা পলিটিক্যাল ফিল্ডে আপনাদের আশা করছি, তো এই সমস্ত তৎপরতায় তারা কেন যুক্ত হচ্ছে? তা কি আপনাদের মূল রাজনীতিকে হ্যাম্পার করছে না আর উজ্জ্বল করছে? উজ্জ্বল করার তো কোনো প্রশ্নই আসে না। এখন হ্যাম্পার তো এগুলো করবেই। এখন বিষয়টা হচ্ছে যে কি ঘটেছে। প্রথমত একটা নতুন রাজনৈতিক দল এসেছে এবং এটা দল হওয়ার আগেই মানুষ সবার ব্যাপারে অত্যন্ত, মানে এখানে যারাই বিভিন্ন জায়গায় পপুলার হচ্ছেন তাদের ব্যাপারে অত্যন্ত সচেতন। আমি বিভিন্ন জায়গায় বলেছি, মানুষ যে সচেতন এটা দিয়ে মিন করে যে আর কোনো দল কখনো ফ্যাসিবাদী হয়ে উঠবে না, সেটার ব্যাপারে তারা প্রস্তুতি নিচ্ছে এবং সবসময় এটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে তারা রাখবে। এবং এখন যখন পার্টিটা হলো, আমাদের নাহিদ ইসলাম কিভাবে জুতা পরেন এটা পর্যন্ত রিলসে চলে আসে। আপনি জানি না আপনারা দেখেছেন কিনা। প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে লক্ষ্য করা হচ্ছে। বাংলাদেশে আর কোন রাজনৈতিক, আমি এটা কমপ্লেইন করছি না, আমি বলছি লক্ষ্য তো করছে যে তারা আন্দোলনের সময় তাদের পোশাক আশাক কি ছিল, কি গাড়িতে চড়তো, আমি এটাই বলছি যে আমি নেগেটিভলি বলছি না, আপনি শুনেন আগে যে এটা নেগেটিভলি বলছি না, এটা আমি বলছি যে এটা কমপ্লিমেন্ট আকারে আমরা নিচ্ছি, যে আমরা যাতে ঠিক পথে থাকি সেই বিষয়টা মানুষ চায়, এটা আমি কমপ্লিমেন্ট আকারে নিচ্ছি, এটা আমি নেগেটিভলি দেখছি না। তো তাহলে এই বিষয়টা আমাদের ক্ষেত্রে অত্যন্ত একদমই মানে কি বলবো, খুবই সুনির্দিষ্ট দৃষ্টি দিয়ে একেবারে দেখা হচ্ছে যে আমরা যাতে কোনোভাবে ভিন্ন পথে চলে না যাই, কোনো পথে চলে না যাই। এখন যে রিপোর্টটা আপনি শো করেছেন, এই রিপোর্টটার ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি, এই রিপোর্টটার এই যে তথ্যগুলো এসেছে এগুলোর ব্যাপারে খোঁজ নিয়েছি। এখন আমাদের কথা হচ্ছে যে এমন কিছু আপনার ফ্যাক্ট চেকিংয়েও কিন্তু বললো যে এটা ভেরিফাই করার আসলে কোনো নাই, এটা কিভাবে এসেছে, রেফারেন্সগুলো কেন, কি কলে ছিল, এগুলোর কোনো কিন্তু ডিটেইল বর্ণনা নাই রিপোর্টে। আমাদেরই বা কি, আমরা কি আবার ফোন করব মন্ত্রণালয়ে যে এটা কেমন কি? যে আমরা যদি এখন ফোন করে আমার ফোন নাম্বারটা তো আবার উঠবে যে সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনসিপি, তাই না? তাহলে এখন তো আমার তো এই উপায়ও নাই যে আমি আসলে মন্ত্রণালয় থেকে এই খোঁজটা নিব। তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এই রিপোর্টের ভিত্তিতে আমাদের সাংবাদিককে আমাদের কাছে আমরা জানতে চেয়েছি, ভাই আপনি কি ফাইন্ড আউট করেছেন আমাদেরকে, ওই পারপাসেই, কিন্তু এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমাদেরও নেই। কি পেলেন? আমাদের কাছে মনে হচ্ছে ওনার কাছে সুনির্দিষ্ট ছিল না, উনি হয়তো অনেকগুলো কাগজ পেয়েছেন, উনি দেখেছেন, উনি ওটা রিপোর্টে তুলে ধরেছেন। হতে পারে, এমন রিপোর্টও হতে পারে। আমি মনে করি না যে এটা সাংবাদিকতার উজ্জ্বলতম নিদর্শন এই রিপোর্ট, এটা আমি মনে করি না, বা আপনারা কেউই হয়তো বলবেন না। আপনার ফ্যাক্ট চেকারও এটার ব্যাপারে দ্বিমত পোষণই করলেন, একরকম আংশিক দ্বিমত। তো আমার কাছে মনে হয় যে এই যে এটাকেও স্বীকার করতে হবে যে সাংবাদিকতার এটা উজ্জ্বলতম নিদর্শন না। আমাদের জায়গা থেকেও বলতে হবে যে আচ্ছা ঠিক আছে, এই ধরনের বিষয়ে আপনারা আরও বেশি সাবধান থাকবেন যাতে এই ধরনের রিপোর্টের মানে কোনো ধরনের আমাদের জায়গা থেকে স্কলর না হয়। আর যদি সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে, হারুন ভাই আপনার শ্রোতে আমি আজকে বলে গেলাম, যদি আমাদের কোনো নেতা, সর্বোচ্চ যেই নেতাই হোক, ইভেন নাহিদ ইসলামের ব্যাপারেও যদি আপনাদের কোনো রকমের সুনির্দিষ্ট তথ্য থাকবে, আমরা মিডিয়াকে বলছি আমাদেরকে বলেন, আমরা সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে সাংগঠনিকভাবে 1 মিনিটও